দূরে এবং কাছের, দেশ এবং বিদেশে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার সুস্বাস্থ্য। আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠানে আজকে আমরা আলোচনা করব হাইপারটেনশন নিয়ে। চলুন না প্রেশার দেখে আসি, কী অবস্থা প্রেশারের। আমরা সবাই আটকে যাই প্রেশার নিয়ে। প্রেশারের আজকে আদি এবং অন্ত সবই আমরা জেনে আসব। চলুন এর আগে পরিচিত হয়ে নিই আমাদের আজকের অতিথির সাথে। আমাদের অতিথি প্রফেসর কানিজ মাওলা, তিনি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগের দায়িত্বে আছেন। প্রফেসর কানিজ মাওলা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই আমরা যে বিষয়টি জানতে চাইব, আমি বলেই ফেলেছি যে আমরা আসলে প্রেশার নিয়ে সবাই আটকে যাই, যে প্রেশার হয়েছে আমার বা প্রেশার হাইপারটেনশন। আসলে এটা আমরা বলতে কি বুঝি, যে প্রেশারটা আসলে কি? উচ্চ রক্তচাপ বা প্রেশার আমরা যেটাই বলি সেটা একটা অতি পরিচিত শব্দ, সবাই এটার সঙ্গে পরিচিত, বয়স কম, দেশ বিদেশ সব জায়গাতেই। তো এই জিনিসটা হচ্ছে যে আমাদের শরীর, আপনারা জানেন যে রক্তবাহী নালী ছড়িয়ে আছে সব জায়গাতেই। এই রক্ত প্রবাহের ফলে আমাদের শরীরে যে নালীগুলোর মধ্যে যে চাপের সৃষ্টিটা হয় সেটাকে বলা হয় রক্তচাপ। যখন এই চাপ নির্দিষ্ট মাত্রার উপরে উঠে যায় তখন সেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ। তো এটার আবার দুটো মাত্রা আছে, একটা উপরের মাত্রা, একটা নিচের মাত্রা। উপরেরটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার আর নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তো এটা সাধারণত মানে আপনার প্রেশার সাধারণত কতটুকু হলো যে নরমাল? কারণ প্রেশার তো সবারই আছে। জি জি জি, প্রেশার মানে থাকতেই আসলে হবে। প্রেশার তো সবার থাকতেই হবে। হ্যাঁ, এবং তাহলে কতটুকু বেড়ে গেলে আপনার এটা প্রেশার হচ্ছে যে ছেলে বা মেয়ে নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে 18 বছরের উপরে যদি 140 এবং নিচেরটা যেটা ডায়াস্টোলিক বললাম সেটা যদি 90-এর উপরে থাকে তখন আমরা এটাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলি। তবে বিশেষ ক্ষেত্রে, বিশেষ বিশেষ অসুখের ক্ষেত্রে, যেমন ধরেন যদি কারো ডায়াবেটিস থাকে অথবা কিডনি ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমরা চাই যে প্রেশারটা আরেকটু নিচে থাকুক। তখন হয়তো 140-এর জায়গায় 185 আর নিচে 80, এটাই আমাদের ডিজায়ারেবল প্রেশার থাকা উচিত। সাধারণত কি কি কারণে এই প্রেশারটা বা মানে উচ্চ রক্তচাপ হয়? কি কি এটা আসলে খুব মজার একটা ব্যাপার যে এই যে রক্তচাপ এত পরিচিত একটা শব্দ, কিন্তু এটার শতকরা 95% ক্ষেত্রে কিন্তু এটা কারণ নির্ধারণ করা যায় না। এটা বয়সের সঙ্গে অনেকগুলি ফ্যাক্টর আছে, তার মধ্যে কতগুলা কারণ হচ্ছে যেটা পরিবর্তনশীল, যে পরিবর্তনগুলো কমিয়ে ফেলা যায়, আর কতগুলি আছে পরিবর্তন করা যায় না। তার মধ্যে বয়স একটা উল্লেখযোগ্য, এটা তো থামানো যায় না, তাই না? তো এই প্রেশারটা বয়সের সঙ্গে অধিক রিলেটেড, অনেক বেশি সম্পর্কিত। তো এই বয়স, তারপরে ধরেন সেক্স, মেয়েদের একটু কম হয়, ছেলেদের একটু বেশি হয়, কিছু ওষুধপত্রের জন্য হয়, কিছু অসুখের জন্য হয়। আর মাত্র 5 ভাগ কারণ হচ্ছে যে নির্দিষ্ট কোনো কারণে, যেমন আমাদের কিডনির যে নালীগুলো আছে ওখানে যদি কিঙ্কিং থাকে, কিছু হার্টের অসুখ থাকে, কিছু যদি ওষুধ খাওয়ার কারণে হয়, তাহলে মাত্র 5 ভাগ কারণ পাওয়া যায়, 95 ভাগ প্রেশারের কোনো কারণ নেই। আচ্ছা, আমরা তো প্রায় বলে থাকি বা আমাদের মধ্যে ধারণা আছে যে টেনশন করলে, এনজাইটি থাকলে, টেনশন করলে, চিন্তা করলে প্রেশার বেড়ে যায়। কথাটা বলা হয়, কিন্তু এটার খুব বৈজ্ঞানিক ব্যাখ্যা বা যথার্থতাও নাই। আসলে টেনশন করে যে প্রেশার বাড়ে এটা প্রমাণিত হয়নি এখনো, তবে না করাই উচিত। আসলে আপনারা কি প্রেশারের রোগী আপনারা পান, নাকি প্রেশার অন্য রোগের কারণে আপনার কাছে এসেছে, আপনি মেপে দেখলেন যে না, প্রেশার এটাও বেশি? কিন্তু একটা মজার ব্যাপার। আমরা এত পরিচিত একটা শব্দ, কিন্তু এটা খুব ইনসিডেন্টালি ধরা পড়ে, মানে ঘটনাক্রমে ধরা পড়ে। ধরেন অন্য কোনো কারণে কারো হয়তো পেট ব্যথা করছে, একজন ডাক্তারের শরণাপন্ন হলেন, তখন ডাক্তার সাহেব প্রেশার মেপে দেখলেন যে বেশি, বলে আপনার প্রেশার আছে, আপনি জানেন না। তো এরকম ঘটনা ঘটে। শ্বাসকষ্টের জন্য গেছেন, দেখা গেলো প্রেশার আছে। তার মানে আমি বলতে চাচ্ছি যে অনেক বেশিরভাগ প্রেশারই কিন্তু ঘটনাক্রমে ধরা পড়ে। তো আর খুব কিছু যে লক্ষণ নেই তা না। লক্ষণ হচ্ছে যেন কারো হয়তো সকালে উঠে একটু মাথা ভার ভার লাগতে পারে, একটু মাথা ব্যথা করতে পারে, কেউ ঘাড়ের পিছনে একটু ব্যথা বলতে পারেন, এটা হচ্ছে অল্প লক্ষণ। আর দুর্ভাগ্যজনকভাবে প্রেশার অনেক সময় এটার যে ম্যাক্সিমাম যে জটিলতাগুলি আছে সেই জটিলতাগুলি নিয়ে আসেন, এবং তখনই ধরা পড়ে যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা উচ্চ রক্তচাপে ভুগছিল। তো সিমটমগুলো হলে কিন্তু সে ডাক্তার কাছে আসা উচিত কিনা? না, সিমটম তো বললাম, বেশিরভাগের ক্ষেত্রে একটা রুটিন যদি স্ক্রিনিং করা হয় তাহলে দেখা গেল যে 50 ভাগ লোক জানেই না যে তাদের প্রেশার আছে। কিন্তু সিমটম যেটা বললাম একটু মাথা ব্যথা, তবে এটাই বলবো যে বয়স হয়ে গেলে, বিশেষত ধরেন 30-40 এরকম বয়স হয়ে গেলে একটা চেক আপ ডেফিনেটলি করানো উচিত। আর যাদের ফ্যামিলিতে বাবা মা বা ধরেন ক্লোজ রিলেটিভদের মধ্যে উচ্চ রক্তচাপ আছে, তাদের আরও আর্লি বয়সেই একবার চেক আপ করানো উচিত। প্রেশার কারণে আপনি বলেছেন যে অন্যান্য কমপ্লিকেশন নিয়ে আসে, সাধারণত কি কি রোগ নিয়ে আসে, মানে প্রেশারের সাথে রিলেটেড কি কি রোগ নিয়ে আসে? প্রেশার তো একটা আসলে নীরব ঘাতক। নীরব ঘাতক এই জন্য আমি বললাম যে শতকরা 50 ভাগ তো কোনো সিমটম থাকেই না, আর বাকি যেগুলো থাকে একটু হেভিনেস, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এগুলি তো নীরব, যখন ওই জটিলতাগুলো নিয়েই কিন্তু এসে হাজির হয়।
তখন বোঝা যায় প্রেশার আছে। তাতে জটিলতা বলতে যে শরীরের যে অতি প্রয়োজনীয় যে অঙ্গগুলি রয়েছে, যেমন আমাদের মস্তিষ্ক, আমাদের চোখ, আমাদের হার্ট, আমাদের কিডনি এবং এই যে ভেসেল যেটার মধ্যে শিরাগুলি, এই সবগুলিকে আক্রান্ত করে। যদি মস্তিষ্কে করে, ধরেন স্ট্রোক নিয়ে আসতে পারে ফার্স্ট প্রেজেন্টেশন, চোখের অন্ধ হয়ে যেতে পারে বা চোখের মধ্যে রক্তক্ষরণ হতে পারে, হার্টের মধ্যে বহু ধরনের হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট বড় হয়ে গিয়ে হার্ট ফেলিওর যেটা বলি, শুনলে আতঙ্ক লাগে, সেটা নিয়েও আসতে পারে। কিডনির উপরে চাপ পড়ে ক্রমাগত, তাতে কিডনি ক্রমাগত কার্যক্ষমতা হারিয়ে কিডনি ফেলিওর যেটা বলে সেটা হতে পারে। পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, যে পায়ে ক্র্যাম্পস হয়, হাঁটতে চলতে পারে না, সবসময় পা চিবায়, এই ধরনের হতে পারে। মানে এটাকে আমরা ইংরাজিতে বলি টার্গেট অর্গান ড্যামেজ নিয়েও আসতে পারে। প্রেশারের সাথে বা উচ্চ রক্তচাপের সাথে আপনার হার্টের কোনো রিলেশন? অনেক রিলেশন, আমি বললাম যে আক্রান্ত করে, যদি চিকিৎসা করা না হয় তাহলে টার্গেট অর্গানস হচ্ছে ব্রেন, হার্ট। হার্টের মধ্যে এটা তো প্রথমে উচ্চ রক্তচাপের কারণে হার্টকে অনেক বেশি কাজ করতে হয়। প্রথম প্রথম হার্ট হয়তো কিছুক্ষণ সেটাকে কম্পেনসেট করে নিল, বেশি পাম্প করতে হয়, সার্কুলেশনটা বেশি হয়, কিছুক্ষণ চালালো, কিন্তু বেশি দিন পারে না। যদি চিকিৎসা করা না হয় তাহলে গ্র্যাজুয়ালি হার্ট বড় হতে থাকে এবং আলটিমেটলি হার্ট ফেলিওর হয়ে যায়। আমরা কিন্তু একটা জিনিস দেখি, যারা আছে স্ট্রোক, অনেক সময় বলে কি যে স্ট্রোক করেছে, দেখা গেল তারা হয়তো ব্রেন স্ট্রোক করেছে প্রেশার থেকে, সে হার্টের হসপিটাল চলে গেছে। জি জি, এটা অনেক হ্যাঁ। একটা ভ্রান্ত ধারণা রয়েছে অনেকের মধ্যে। হ্যাঁ, এটার সাথে কি এইভাবে কি বলা যায় যে প্রেশারের কারণে তার স্ট্রোক হয়েছে, হার্টও হতে পারে, ব্রেনও হতে পারে, কিন্তু সে সেটা জানে না, তো না। সেই অ্যাওয়ারনেসটা নাই, সেই কারণে সে চলে যাচ্ছে। জি জি জি, স্ট্রোক বলতে ধরেন প্রেজেন্টেশনটা তো একটু হয় অজ্ঞান হয়ে যেতে পারে, অথবা খুব বেশি শ্বাসকষ্ট হতে পারে বা বুকে ব্যথা হতে পারে। সাধারণ রোগীদের হিসাবে বলছি, যদি খুব প্রেশার আছে আর হঠাৎ করে বুকে ব্যথা হয়, তাহলে তারা হয়তো রিয়েলাইজ করেন যেটা হার্টের, হয়তো হার্টের ওখানে গেলেন, কিন্তু যদি অজ্ঞান হয়ে যায় তাহলে ব্রেনের ওখানে যাওয়া উচিত না হার্টের ওখানে যাওয়া উচিত, সেটা হয়তো অনেক সময় ডিসাইড করতে পারেন না, এবং কিছু সময় ক্ষেপণ হয়ে অনেক সময় রোগীর জন্য মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে। আচ্ছা, প্রেশারের চিকিৎসা পদ্ধতি কি, মানে কি কিভাবে আপনারা প্রেশারের চিকিৎসা করে থাকেন? কিন্তু দুটো পদ্ধতি, যেহেতু আমি বলেছি যে একটা হচ্ছে পরিবর্তনশীল কিছু কারণ আছে আর কিছু অপরিবর্তনশীল কারণ। যে পরিবর্তনশীল কারণগুলির মধ্যে যেমন রয়েছে যে ওবেসিটি, কেউ যদি মোটা থাকেন, তারপরে সারাদিন সিডেন্টারি লাইফ, যে বসে আছেন, কোনো কাজ কাম নাই, কম্পিউটার নিয়ে বসে আছে, হাঁটাচলা করেন না, শারীরিক পরিশ্রম ব্যায়াম এগুলি কিছু হয় না, খালি ফাস্ট ফুড খান, চর্বি খান, তো এই অভ্যাসগুলি যদি চেঞ্জ করা হয়, পাতে লবণ খান, আমাদের সাধারণ লবণ খাওয়ার একটা গ্রামীণ আমাদের একটা অনেকের একটা প্রবণতাই আছে। প্রবণতা আছে, তো এই লবণ খাওয়া কমিয়ে যদি ওজন কমিয়ে, এটাকে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন, এটা যদি করে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেকটাই, মানে 10-15 মিলিমিটার মার্কারি পর্যন্ত প্রেশারটা কমে যেতে পারে। তো সেটা প্রথমে চেষ্টা করতে হবে যদি অল্প প্রেশার থাকে। আর যেগুলো পরিবর্তনশীল কারণ না, যেমন বয়স তো কিছু করার নাই, সেসব ক্ষেত্রে অবশ্যই ওষুধ দিতে হবে এবং রুগীকে বলতে হবে যে ওষুধের সঙ্গে স্টিক করে রাখতে। কিন্তু তার আগে আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে এই যে প্রেশার নিয়ে আসলো, রক্তচাপ নিয়ে আসলো, সেটা ইডিওপ্যাথিক বা যে 95%-এর মধ্যে পড়ছে নাকি কোনো তার কারণ আছে, সেটাকে আগে নির্ধারণ করার জন্যে কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করে নিতে হবে। সাধারণত কি পরীক্ষা আপনারা করে থাকেন? যখন প্রথম ধরা পড়ে, ধরেন ইনসিডেন্টালি হোক অথবা রুগীর সিমটম নিয়ে আসলেই হোক, যদি ধরা পড়ে যে উচ্চ রক্তচাপ আছে, তাহলে এটা আমরা দুই গ্রুপে ভাগ করি। একটা হচ্ছে মাস্ট করতেই হবে এই টেস্টগুলো, আর একটা হচ্ছে যে স্পেশাল কনসিডারেশনে। তো মাস্ট টেস্টের মধ্যে একটা ইউরিন টেস্ট করবো আমরা, ওখানে দেখা যায়, ওটা তো এমনিও ইউরিন টেস্ট করলে তার মধ্যে আমরা কতটুকু প্রোটিন যাচ্ছে কিনা, গ্লুকোজ আছে কিনা বা কোনো জটিলতা হচ্ছে কিনা এটা বোঝা যায়। গ্লুকোজটা দেখতে হয়, কারণ ডায়াবেটিসের সঙ্গে কিন্তু উচ্চ রক্তচাপের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারপরে চর্বির অবস্থা কেমন, চর্বি একটা বিরাট কারণ, যে কোলেস্টেরল যেটাকে সাধারণভাবে লোকজনরা বলে, এই কোলেস্টেরলটা বেশি আছে কিনা এটা দেখতে হয়। ক্রিয়েটিনিন বলে একটা জিনিস আছে, ওইটাও দেখতে হয়। তাহলে ইউরিয়া, ক্রিয়েটিনিন, গ্লুকোজ, লিপিড প্রোফাইল, এটা রক্তের টেস্ট, ইউরিনের সাধারণ টেস্ট, একটা ইসিজি, যে হার্টের উপরে মানে প্রাথমিক স্টেজে কি অবস্থা কোনো চাপ আছে আছে কিনা? এটা একটু, আর একটা বুকের এক্সরে এটা করতে হয়। হার্টে যদি আমি সন্দেহ করি যে আপনি যেটা বলছেন বারবার যে হার্টের সঙ্গে হার্টের তো সম্পর্ক আছে, এবং আমার কাছে যখন আসলো বা একজন চিকিৎসকের কাছে যখন গেল, তখন অলরেডি হার্টের উপরে তার চাপ পড়ে গেছে, এটা যদি আমি সাসপেক্ট করি, তাহলে ইকোকার্ডিওগ্রাম করতে হতে পারে, অ্যানজিওগ্রাম করতে হতে পারে, পেটের একটা ইটিটি করতে হতে পারে, একটা পেটের আলট্রাসোনোগ্রাম করে দেখতে হতে পারে যে কিডনিগুলো কি অবস্থাতে আছে। এই ধরনের অনেক স্পেশাল ইনভেস্টিগেশনস আছে। আমাদের একটা ধারণা যে প্রেশারের ওষুধ একবার খেলে প্রতিদিন খেতে হবে, এই জন্য কিন্তু অনেকেই খেতে একটু অনীহা পোষণ করে, যে আমি একবার ধরলে সারা জীবন খেতে না, হবে। এই কথাটা খুব যৌক্তিক না। একবার খেলে সারা জীবন খেতে, যেমন একজন যদি স্থূল এক ব্যক্তিকে আমরা ধরেন 26-27 বছর বয়স, ওজন হয়তো 95 কেজি, তার যদি প্রেশার রকম একটু বেশি পাওয়া যায় যে ওষুধ দিতেই হবে, ওষুধ দিয়ে দেবো, বলবো লাইফস্টাইল মডিফিকেশন, ওজন কমাও, লবণ ছাড়ো, ফাস্টফুড খেও না, 2-3 মাসের মধ্যে দেখা গেল তার আর ওষুধের কোনো প্রয়োজন পড়ছে না। কাজেই এটা রুগীকে কনভিন্স করতে হবে
উচ্চ রক্তচাপ একদিন দুদিনও বেশি থাকা কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক। সেই জন্য যখন ডিটেক্টেড হবে ওষুধ দিতে হবে, কমে আসলে বন্ধ করার সুযোগ অবশ্যই আছে। আপনি বলেছেন যে ডায়াবেটিসের সাথে প্রেশারের একটা রিলেশন খুবই ওতপ্রোতভাবে জড়িত আছে। ওতপ্রোতভাবে জড়িত। তো সেই ডায়াবেটিসের সাথে প্রেশারের রিলেশনটা কিভাবে হয়? এক তো প্রেশার আমি বলেছি যেটা বয়সের সঙ্গে সম্পর্কিত। প্রেশার যত বয়স বাড়ে উচ্চ রক্তচাপের প্রবণতা তত বেশি হয় এবং দুঃখজনকভাবে হলেও ডায়াবেটিস তো আমাদের এশিয়া জোনে খুব বেশি ভাবে হচ্ছে, মানে এপিডেমিক ফর্মেই বলা চলে যে এটার প্রবণতা অনেক বেশি। তো ডায়াবেটিসের জটিলতা হিসেবেও কিন্তু উচ্চ রক্তচাপটা হয়ে যায়। তা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের মধ্যে শতকরা 20-22 ভাগ রুগী প্রতি বছর নতুন করে উচ্চ রক্তচাপে ভোগা শুরু করেন। জি এবং সেক্ষেত্রে কি এই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে সেক্ষেত্রে কিডনির উপরও তো একটা জি জি প্রভাব জি, কাজেই একটা জি থাকে। জি জি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের কি করণীয় আছে? না, তাদের তো ধরেন রেগুলার যে চেক আপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেই হবে। কিডনির জন্য সবসময় রেগুলার চেক আপে থাকতে হবে যে কিডনিটা যাতে যতটুকু ভালো থাকে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে। আমরা বলি যে দুটোই কিন্তু কঠিন অসুখ, ঘাতক অসুখ, কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। ডায়াবেটিসও আপনি চাইলে নিয়ন্ত্রণে রাখতে পারেন, প্রেশারও নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো এই জন্যেই খুব সচেতনভাবে কোনো নিয়ম মতো ওষুধপত্র খাওয়া এবং বিশেষ করে খাদ্যের একটা বিরাট ভূমিকা রয়েছে এই দুটো অসুখ নিয়ন্ত্রণের জন্য। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও যেমন খাদ্যের ভূমিকা আছে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও খাদ্যের ভূমিকা আছে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস আমরা দেখি যে গর্ভাবস্থায় আমাদের মারা অনেকেই প্রেশারে ভোগেন। আগে প্রেশার ছিল না, কিন্তু গর্ভাবস্থায় তার প্রেশার ধরা পড়লো। হ্যাঁ, যে তো এটা সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? না, এটা তো একটা প্রেগন্যান্সির একটা জটিলতাই, মানে বাচ্চা গর্ভাবস্থার একটা জটিলতা। এটা দুটোই হতে পারে। এক ধরেন যে অনেকের হাইপারটেনশন আছে, কেউ যদি একটু এল্ডারলি বয়সে বা বেশি বয়সে বাচ্চা নিতে চান, আগে থেকেই রক্তচাপ ছিল তার, সেটাও একটা বাড়তে পারে, সেটা হতে পারে। আবার প্রেগনেন্সির শুধু প্রেগনেন্সির জন্য হতে পারে। তো সেটা একটা জটিল অবস্থা। সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেরই কিছুটা রিস্ক থাকে। তো এই না, সময় আমরা কিন্তু চিকিৎসা অনেক সময় দেখি যে খিঁচুনি হয়, মাদের জি অনেক জি সময় খিঁচুনি এটা হয়, একলামশিয়াও হ্যাঁ, হয়ে যায় প্রি-একলাম, প্রেশারের হ্যাঁ, কারণে। টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি বলা হয় এটাকে। খিঁচুনি হয়, তো সেখানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে এখানে একটু ব্যাপার হচ্ছে যে এটা খুব সবসময় 100% কন্ট্রোল করা যায় না, কিন্তু ভালো দিকটা হলোই যে এই প্রেগনেন্ট অবস্থায় রুগীরা একটু বেশি রক্তচাপটা টলারেট করে এবং সেই ক্ষেত্রে খুব একটা ক্ষতি হয় না। তো ওষুধ দিতে হবে নিশ্চিন্তভাবে। আর এছাড়া আরেকটা জিনিস আছে যে প্রেশারের সময় অনেক সময় আমরা দেখি যে একজন অ্যাজমার রোগী, সে প্রেশারের ওষুধ খাচ্ছে এবং ওই প্রেশার ওষুধ খাওয়ার কারণে তার অ্যাজমা বেড়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম যে একজন চিকিৎসকের কাছে গেলে সে যদি পুরাটা না দেখেন, চিকিৎসকের দায়িত্ব তো পুরাটা দেখা, একটা রুগীর পুরা শরীর নিয়ে চিকিৎসা করতে হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অথবা বলেন অজ্ঞতার জন্যে অনেকে পুরাটা দেখেন না। কারণ অনেক ওষুধ আছে প্রেশারের যেটা অ্যাজমার মারাত্মক ক্ষতি করে। তো উনি বলছে ঠিক আছে আপনি অ্যাজমার ওষুধ খাচ্ছেন, উনি দেখুক ওইটা, আমি আপনার প্রেশার আর হার্টটা দেখছি। সেটা কিন্তু ঠিক না, আমরা তো টোটাল শরীরটাকে চিকিৎসা করব। তো সেইখানে ওষুধ বদলানোর প্রয়োজন আছে, কারণ অনেকগুলি ওষুধ আছে প্রেশারের যেটা অ্যাজমা বাড়িয়ে দেয়, অনেক বাড়িয়ে দেয়। সাধারণত কোন ওষুধগুলোতে অ্যাজমাতে আপনারা যেটা বিটা ব্লকার গ্রুপের একটা বিটা ওষুধ, ব্লকার খুব গ্রুপের। কমনলি ইউজ ড্রাগ, অনেকে খুব এটিনলল বা দোকান ইনহেলার থেকেও কিনে খেয়ে নেয়। কিন্তু রুগীরা তো আমাদের দেশে তো এই অ্যাক্সেসটা আছে যে দোকানে গিয়ে আমার প্রেশার আছে দেন ফার্মাসিস্টরা দিয়ে দিল যে ঠিক আছে এই ওষুধটা খান, কিন্তু তখন দেখা গেলো অ্যাজমা বেড়ে গেল। শুধু তা না, আরও কিছু কিডনি প্রবলেমেও কিন্তু এই ওষুধটা দেওয়া যায় না। আমরা তো এও দেখি যে অনেক সময় বাচ্চাদেরও প্রেশার আক্রান্ত হ্যাঁ। হয়, ছোট ছোট শিশুরাও কিন্তু প্রেশার জি আক্রান্ত জি হয়। জি, শিশু সেটা না কিভাবে বললেও আপনি আমরা ব্যাখ্যা করবেন? কিশোর বয়স বেড়ে, এটাতে যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, আমরা 40 ঊর্ধ্বতে হওয়ার চান্সটা অনেক বেশি, কিন্তু আমি বলেছি 18 বছর ঊর্ধ্বে যে কোনো সময় নিচেও হতে পারে। নিচে জানা আপনি বলছেন যে মাতৃকালীন যে এটা, সেটা যদি একটা 16 বছরের মেয়ের হয় তাহলেও তার হতে পারে কিন্তু এক্লাম্পসিয়া যেটা আমরা অনেক বলছি। সময় আমরা শিশুদের দেখি যে কিডনিতে হ্যাঁ, বিকল। কিডনি ডিজিজের জন্য বিশেষ ক্ষেত্রে যে এটা 5% যেটা আমি বলেছি তার মধ্যে কিডনি ডিজিজ থাকলে এটা প্রেশার হতে পারে। প্রেগন্যান্সি যদি অল্প, আমাদের দেশে তো হয়ই অল্প বয়সে প্রেগন্যান্সি, সেখানে হতে পারে। রেনাল আর্টারি স্টেনোসিস বলে একটা ডিজিজ আছে, সেখানে হতে অনেক বেশ কিছু কন্ডিশন আছে। আচ্ছা, কোলেস্টেরলের সাথে প্রেশারের কোনো সম্পর্ক আছে না? আমাদের দেশে কিন্তু সবাই কিন্তু আপনার কাছে দেখবেন অনেকেই বলে যে আমার কোলেস্টেরল জি, হয়েছে, জি, জি। কোলেস্টেরল বেড়েছে। কোলেস্টেরলের সঙ্গেও বিশেষ করে এইচডিএল যেটা, এটার সঙ্গে অনেক সম্পর্ক আছে। এটা ভিতরের যে লেয়ারটা আছে আমাদের শিরার, এইগুলোর মধ্যে চর্বিগুলো যে জমে যায়, নালীটা চিকন হয়ে যায়। কাজে আমরা তো জানি একটা বড় জায়গা দিয়ে বেশি পানি গেলে যে প্রেশারটা পড়বে, চিকন জায়গা দিয়ে গেলে প্রেশারটা অনেক প্রেশার বেড়ে বেশি যাবে। পড়বে। কাজে যখন ঠিক হয়ে যায়, মোটা হয়ে যায় চামড়াটা, নালী ওয়ালগুলি, তখন প্রেশার, এই জন্যে চর্বিটা কম রাখা উচিত। এবং আমরা তো গোস্ত, গরুর গোস্ত, খাসি গোস্ত, এইগুলো তো ফাস্ট ফুড, মেয়োনেজ,
এইগুলির মধ্যে সবই এই চর্বিগুলো রয়েছে, যেটা অত্যন্ত ক্ষতিকারক। এবং আপনি বললেন যে বাচ্চাদের যে হচ্ছে, বাচ্চারা যে ফাস্টফুড ছাড়া কিছু খায় না, ফ্রাইড চিকেন ছাড়া খায় না, তো তাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে তো তাদের জন্য দরকার ব্যালেন্স ডায়েট। জি। আপনার তো মানে প্রোটিন, আমিষ, জি, জি, যে জি, শর্করা সবজি, যেভাবে বিশেষ করে সবজি, এটা তো ফলমূল খেতেই এটা তো খাওয়া চায় না, ছোট দরকার। মাছ কিছুই খেতে চায় না এরা। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে আপনি বলেছেন যে বাচ্চাদের ক্ষেত্রেও এটা হয় অনেক সময়, তো সেক্ষেত্রে বাচ্চাদের প্রিভেন্ট করার জন্য যাতে না হয়, প্রেশারটা না হয়, সেক্ষেত্রে তাদের কিছু করার আছে না, কিনা? নিশ্চয়ই করা আছে। যদি এটা ফ্যামিলিয়াল থাকে সেটা তো আমরা প্রিভেন্ট করতে পারবো না, যেগুলো অপরিবর্তনীয় কারণ। কিন্তু পরিবর্তনীয় কারণ আমি আবারও বলছি, ধরেন আমাদের আজকাল ফ্ল্যাট বাড়ির কালচার, সব 12 বাচ্চারা তলা ঘরে 14 তলার কম্পিউটার অবস্থায় খেলছে। কম্পিউটার খেলছে। অবশ্যই অবশ্যই তাদের কিছু খেলাধুলা ব্যবস্থা করতে হবে, যদি আউটডোর গেমস, কিছু হাঁটা চলা হয়, সেটা ছোটদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও কিছু ব্যায়াম করতেই হবে নিয়মিত। নিজের বারান্দার মধ্যেও যদি কিছুক্ষণ হাঁটেন, এটারও কোনো নির্দিষ্ট সময় নাই যে সকালবেলা কেমনে হাঁটবো। সকালবেলা হাঁটার দরকার নেই, রাত্রে হাঁটেন, এনি টাইম। সপ্তাহে 3 দিন যদি 15 থেকে 20 মিনিট করে হাঁটেন, সেটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর খাদ্য যে অভ্যাসটা, সেটা বাপ মার দায়িত্ব। বাচ্চাকে কি দেবেন, ফ্রাইড চিকেন দেবেন, না ছোট মাছ দেবেন, না মুরগি দেবেন, খাবারের মধ্যে নাকি সালাদ আমলকি, থাকবে কিনা, পেয়ারা হ্যাঁ, খাওয়াবেন? ভিটামিন সি দেবেন, খাদ্যের মধ্যে সালাদ থাকবে কিনা, সেটা কিন্তু বাপ মার দায়িত্ব। ধূমপায়ীদের ক্ষেত্রেও তো প্রেশারটা জি, বেশি জি, হওয়ার জি। কথা। তো সেক্ষেত্রে কি করার আছে, তাদের জন্য ধূমপান উপদেশ কি ছাড়তে হবে, আপনার? অবশ্যই অবশ্যই ধূমপান ছাড়তে হবে। ধূমপান করলে কোনো অবস্থাতে প্রেশার 100% নিয়ন্ত্রণে থাকবে না। এবং শুধু ধূমপান এমন একটা জিনিস যে শুধু উচ্চ রক্তচাপই যে বাধা দিচ্ছে এটাকে কমতে, তা কিন্তু না। এটা উচ্চ রক্তচাপ কমাতেও যেমন বাধা দিচ্ছে, হার্টের ক্ষতি করছে, লাংসের ক্ষতি করছে, চর্বির ক্ষতি করছে, প্রতিটা সিস্টেমের। এই যে আমি বলেছি যে টার্গেট অর্গান, চোখের ক্ষতি করে, ব্রেনের ক্ষতি করে। এটা উচ্চ রক্তচাপের কারণে যে পরিমাণ ক্ষতি করে, ধূমপানের কারণে কিন্তু ইকুয়াল, এটার সঙ্গে আরও অ্যাডিটিভ হয়ে যাচ্ছে, আরও অ্যাড করে দিচ্ছে। কাজে এটাকে অবশ্যই এবং ছাড়তে হবে। ক্যান্সারের তো আমরা জি, দেখি জি, যে জি, ইদানিং তো জি, লেখাই থাকে যে জি, ক্যান্সার জি, আক্রান্ত জি, করে। জি। ক্যান্সার প্রবণতা বেড়ে জি, যাচ্ছে এই সেটা তো কারণে। বলছি একটা সাইড, কিন্তু যে উচ্চ রক্তচাপের যে ক্ষতিকারক যে প্রভাবগুলি আছে, সেটাকে অনেক গুণ বৃদ্ধি করে দেয় ধূমপান। আমাদের যাদের প্রেশার আছে, হাইপারটেনসিভ পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে আপনি খাদ্যাভ্যাস পরিবর্তনের কথাটা খুব গুরুত্বের সাথে জি, বলেছেন। জি, জি। সেক্ষেত্রে তাদের কি ধরনের খাবার তাদের মেনুতে থাকা উচিত, সেটা একটু যদি না, বলেন। এই কি ধরনের খাবার আমি বলছি, আজকাল ধরেন আমাদের গড় আয়ু সারা পৃথিবীতেই বেড়ে গেছে, আমাদের দেশেও বেড়েছে। তো গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে শুধু যে উচ্চ রক্তচাপ বাড়ছে তা কিন্তু না, সেখানে ডায়াবেটিস যোগ হচ্ছে, অ্যাজমা যোগ হচ্ছে, গিরায় বাত বা আর্থ্রাইটিস যেটা বলি সেগুলো যোগ হচ্ছে, এবং বয়সোচিত যে আরও কিছু অসুখ আছে সব যোগ হচ্ছে। তো খাদ্য কিন্তু আলটিমেটলি অনেক রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তাদের। যেমন ধরেন ডায়াবেটিসের জন্য যদি অ্যাসোসিয়েটেড থাকে, মিষ্টি খেতে পারছে না, প্রেশারের জন্য চর্বিজাতীয় জিনিস খেতে পারছেন না, লবণ খেতে পারছেন না, আর্থ্রাইটিসের জন্য বেশ কিছু ভেজিটেবল, যেমন আমরা বলি যে বিচিয়ালা সবজি, সেই জিনিসগুলো রেস্ট্রিক্টেড হচ্ছে। কাজেই খাদ্যটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই খাদ্যটা যদি ঠিকমতো করতে পারেন নিয়ন্ত্রণ, যেমন ফল, অনেক ধরনের ফল, কিন্তু বিশেষ করে যে ভিটামিন সি কন্টেনিং যেগুলো বেশি আছে, আমাদের দেশি ফল যেগুলো, বিদেশি ফলের তো দরকার নেই, আমাদের দেশে পেয়ারা, আমলকি, আমড়া, কামরাঙ্গা, এগুলোর মধ্যে কিন্তু অনেক ভিটামিন সি আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের শরীরে সব দিক দিয়ে উপকার করবে। তো এই ধরনের, আর অ্যাভয়েড করতে হবে রেড মিট, পাতে লবণ, মিষ্টি জাতীয় জিনিস, বিচিয়ালা সবজি, এগুলো অ্যাভয়েড করতে হবে। প্রফেসর ডক্টর কানিজ মওলা, আপনার কাছে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম প্রেশার সম্পর্কে। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ডাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা হাইপারটেনশন নিয়ে আলোচনা করলাম। আমরা যদি প্রফেসর ডাক্তার কানিজ মওলার যে তথ্যগুলো দিয়েছেন আমাদের স্বাস্থ্য সচেতনতা করার জন্য, আমরা সেই নিয়মগুলো মেনে চলি, তাহলে আমাদের শরীর ভালো থাকবে, আমরা সুস্থ থাকব, এবং সুস্থ শরীরে আমাদের যে মানসিক যে বৃদ্ধি এবং আমাদের কাজকর্মের যে পরিবেশ, সেগুলো আরও সুন্দর হবে, এই প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।